হচ্ছে যে আমরা জানি যে জিওগ্রাফির দুটো প্রধান ভাগ, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে হিউম্যান। এই ফিজিক্যাল জিওগ্রাফির অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে এই বায়ো জিওগ্রাফি। ওকে, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট, অর্থাৎ যে প্রাকৃতিক পরিবেশে মানুষ সহ অন্যান্য জীব গড়ে উঠেছে, সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবের যে ইন্টারাকশন প্লাস মানুষের সঙ্গে অন্যান্য জীবের যে ইন্টারাকশন, সেটাই কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে এই বায়োজিওগ্রাফি। ঠিক আছে, বায়োজিওগ্রাফির সঙ্গে রিলেটেড অনেকগুলো ডিসিপ্লিন রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি, তারপরে আছে প্ল্যান্ট জিওগ্রাফি, জু জিওগ্রাফি, এগুলো। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখছি যে বায়োজিওগ্রাফির যে মূল জায়গা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি, দ্যাট ইজ দ্য ন্যাচারাল সারাউন্ডিংস। ঠিক আছে, যেটা আমাদের চারপাশে রয়েছে, সেটাই হচ্ছে বায়োজিওগ্রাফির মূল কেন্দ্রবিন্দু। সেই এনভায়রনমেন্ট এবং অর্গানিজম, এদের যে ইন্টারাকশন, সেটা হচ্ছে বায়োজিওগ্রাফির মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, এইবার সেই ইন্টারাকশন থেকে যে বিষয়গুলো উঠে আসে, সেগুলোই হচ্ছে আমরা বলতে পারি যে বায়োজিওগ্রাফির আলোচনার বিষয় বা কন্টেন্টস অফ বায়োজিওগ্রাফি। তো আমরা স্কোপ কন্টেন্টে তো যাচ্ছি না, কারণ স্কোপ কন্টেন্টের সিলেবাসে যেহেতু নেই, আমরা স্কোপ কন্টেন্টের মধ্যে যাচ্ছি না, আমরা সিলেবাসে যে বিষয়গুলো মেনশন করা আছে সেগুলো আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে ইকোলজি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে বলেছে। ইকোলজি, যদিও আমি বললাম ইকোলজি হচ্ছে একটি ব্রাঞ্চ অফ সায়েন্স, অর্থাৎ বায়োজিওগ্রাফি এবং ইকোলজি যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে বায়োজিওগ্রাফি হচ্ছে ব্রাঞ্চ অফ জিওগ্রাফি, বা আরো ভালো করে বললে ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, আর ইকোলজি হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স। ঠিক আছে, ন্যাচারাল সায়েন্স বা আর্ট সায়েন্স আমরা বলতে পারি, অর্থাৎ পৃথিবী সম্পর্কিত যে বিজ্ঞানগুলো আছে, জিওলজি, জিওমর্ফোলজি, ওশানোগ্রাফি, তাদেরই একটা ব্রাঞ্চ বা বিষয় হচ্ছে ইকোলজি। তো সেই ইকোলজি সম্পর্কে একটা প্রাইমারি কনসেপ্ট এখানে দিতে বলেছে। ওকে, তাহলে ইকোলজি বা বাংলায় বললে বাস্তুবিদ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পরিবেশের সঙ্গে জীবের যে ইন্টারাকশন, ঠিক আছে, অর্থাৎ যে মিউচুয়াল একটা সম্পর্ক, সেইটার উপরে ফোকাস করে হচ্ছে ইকোলজি। ঠিক আছে, সেই ইকোলজির যে কনসেপ্ট সেটা প্রথম দিয়েছিলেন হচ্ছে, এটা আমি এমসিকিউ এর জন্য বলছি কারণ যেহেতু এমসিকিউ পার্ট আছে, সেটা হচ্ছে স্যার আর্নেস্ট হেকল 1866 তিনি ইকোলজি শব্দটি প্রয়োগ করেন। দুটি গ্রিক শব্দের সমন্বয়ে ইকোলজি কথাটি এসেছে, সেটা হচ্ছে ওয়াইকস, যার অর্থ বাসস্থান বা হ্যাবিটেট, আর লগস, যার অর্থ সায়েন্টিফিক ডিসকোর্স। ওকে, বা জ্ঞান, বিজ্ঞান বা আলোচনা। আর্নেস্ট হেকেল তিনি ইকোলজি যে ডেফিনেশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইকোলজি অ্যাজ দ্য টোটাল রিলেশনস অফ অ্যানিমাল টু বোথ ইট অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক এনভায়রনমেন্ট। অর্থাৎ আর্নেস্ট হেকেলের ভাষায় আমরা যদি বলি তাহলে বলবো যে তিনি বাস্তুবিদ্যা বলতে যেটা বলেছিলেন যে প্রাণীর সঙ্গে তার জৈব এবং অজৈব পরিবেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে ইকোলজি। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যত ধরনের প্রাণী আমরা পাই, আমরা জানি জীবের দুটো ভাগ, প্রাণী, উদ্ভিদ। যদিও ভাইরাস বলে কিছু মানে অর্গানিজম আছে যারা না প্রাণী না উদ্ভিদের মধ্যে পড়ে। তো সেই প্রাণী, তারা তাদের সেই পরিবেশের যে অর্গানিক কম্পোনেন্ট, অর্থাৎ অন্যান্য যে সমস্ত উদ্ভিদ রয়েছে, বা ইনঅর্গানিক কম্পোনেন্ট বা প্রাকৃতিক পরিবেশের যে সমস্ত উপাদান, ভৌত বা রাসায়নিক উপাদানগুলো রয়েছে, তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। চার্লস এলটন 1972 তিনি বাস্তুবিদ্যাকে
সায়েন্টিফিক ন্যাচারাল হিস্ট্রি বলে উল্লেখ করেছেন। ওকে, ওডাম কি বলেছেন? ইকোলজি অ্যাজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার। ওকে, ওডাম 1963 তে বলেছেন যে ইকোলজি অ্যাজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার, অর্থাৎ এখানে নেচার অর্থে আমরা পরিবেশকে বুঝবো, পরিবেশের গঠন এবং তার যে ফাংশন, অর্থাৎ তার মধ্যে যে কার্যক্রমগুলো চলে, অর্থাৎ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস ফ্লো, বিভিন্ন বা এনার্জি ফ্লো যেগুলো চলে থাকে, বা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যে ইন্টারাকশনটা হয়ে থাকে, সেই ফাংশনগুলোর কথা বলা হচ্ছে। তাহলে আশা করি ইকোলজি সম্পর্কে আমি একটা প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এইবার এই ইকোলজিকে আমরা অর্থাৎ জীবের সঙ্গে তার প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক, যেখানে ইকোলজির মূল বিষয়, সেখানে আমরা জানি যে জীবের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন লেভেলে আমরা জীবকে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, যদি বলি একটা অর্গানিজম, অর্থাৎ একটা জীব, সেখান থেকে আসছে কি বলবো, স্পিসিস, একটা প্রজাতি, সেখান থেকে আসছে পপুলেশন, অর্থাৎ একটা স্পিসিসের মোট সংখ্যা, সেখান থেকে আসছে কমিউনিটি, অর্থাৎ কোন একটা প্রাকৃতিক পরিবেশে যত জীব থাকে সবগুলোকে একসঙ্গে আমরা কমিউনিটি বলি। তো এইভাবে ইন্ডিভিজুয়াল অর্গানিজমের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক, বা ইন্ডিভিজুয়াল স্পিসিসের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক, বা কমিউনিটির সঙ্গে তার পরিবেশের সম্পর্ক, বিভিন্ন লেভেলে আমরা এটা আলোচনা করতে পারি। সেই জন্য ইকোলজিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, যদিও আমরা পপুলেশন বা কমিউনিটি লেভেলের ইকোলজিও দেখে থাকি। প্রথম যেটা হচ্ছে অট ইকোলজি। প্রথমটা কি হচ্ছে? অট ইকোলজি, অর্থাৎ একটি জীব বা একটি নির্দিষ্ট প্রজাতির জীব জনসংখ্যা তার পরিবেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত, সেটা যখন আমরা আলোচনা করি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা জীবকে নিয়ে আমরা যখন আলোচনা করি, তার পরিবেশের সম্পর্ক দেখি, তখন সেটাকে আমরা বলবো অট ইকোলজি। এখন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি কোনো একটা পার্টিকুলার জীব, যেমন ধরলাম ব্যাঙের সঙ্গে তার, ব্যাঙ যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে, সেখানে ব্যাঙ কিভাবে সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইন্টারাকশন করে, সেটা আমরা জানতে চাইছি। তাহলে এটা কিন্তু অট ইকোলজির মধ্যে পড়বে। সিন ইকোলজি 2 নম্বর, বেসিক্যালি কোন একটা প্রাকৃতিক পরিবেশে যত ধরনের জীব বসবাস করে সবগুলোকে একসঙ্গে করলে আমরা সেটাকে বলতে পারি কমিউনিটি বা সম্প্রদায়। সেই জীব সম্প্রদায়ের সঙ্গে তার যে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক, সেটা হচ্ছে সিন ইকোলজির আলোচনার বিষয়। এই সিন ইকোলজির মধ্যে কিন্তু ইকোলজির অধিকাংশ যে আলোচনা, অর্থাৎ ইকোসিস্টেম, স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, ফাংশন অফ ইকোসিস্টেম, এই বিষয়গুলো আসবে। কারণ আমরা জানি ইকোসিস্টেম বলতে একটা নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে অজৈব এবং জৈব পদের মধ্যে সম্পর্ক আলোচনা হয়, তাই তো? তো সেই দিক থেকে সিন ইকোলজি কিন্তু ইকোলজির প্রধান আলোচনার বিষয়। স্পেসিফিক পারপাসে আমরা অট ইকোলজির আলোচনাগুলো করে থাকি, অর্থাৎ বিশেষ কোনো জীবের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক যখন জানার দরকার হয়, তখনই কিন্তু এই অট ইকোলজির আলোচনাটা আসে। আমি এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা জানি যে মানুষ হচ্ছে এই জীব গোষ্ঠীর একটা অন্যতম প্রধান জীব, যে তার প্রাকৃতিক পরিবেশের বোধ জৈব এবং অজৈব সব উপাদানকে নিয়ন্ত্রণ করছে, প্রভাবিত করছে। নিয়ন্ত্রণ করার থেকে আমি বলবো প্রভাবিত করছে, যার ফলে আমরা দেখেছি যে বেশ কিছু জীব তারা বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হতে বসেছে। এইবার যখন কোনো একটা পার্টিকুলার জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে বা তার সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু কারণ বোঝা যাচ্ছে না, তখনই কিন্তু এই অট ইকোলজি কনসেপ্টটা বেশি করে আলোচিত হয়। অর্থাৎ সেই জীব যে প্রাকৃতিক পরিবেশে থাকে, সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তার সম্পর্ক, কি কি উপাদান দ্বারা ওই জীব জনসংখ্যা প্রভাবিত হচ্ছে, তার রিপ্রোডাকশন প্রভাবিত হচ্ছে, সেইগুলো যখন অনুসন্ধান করা হয়, তখনই কিন্তু অট ইকোলজির ব্যাপারটা চলে আসে। বুঝা গেল? এছাড়া আমি বললাম যে অর্থাৎ অট ইকোলজি, সিন ইকোলজি ছাড়াও আমরা পপুলেশন ইকোলজি সেটা আলোচনা করে থাকি। অর্থাৎ এখানে একটা জীবের যে মোট সংখ্যা, যেটাকে পপুলেশন বা জীব জনসংখ্যা বলছি, সেই জীবের উৎপত্তি, বৃদ্ধি, কিভাবে সেই জীবের সংখ্যা বাড়ছে, দ্রুত বাড়ছে না ধীরে বাড়ছে, ইত্যাদি বিষয়গুলো এই পপুলেশন ইকোলজির মধ্যে আলোচনা করা হয়। এবং যে প্রাকৃতিক পরিবেশে সেই জীবটা বসবাস করছে, সেই প্রাকৃতিক পরিবেশের যে ধারণ ক্ষমতা, তার সঙ্গে সেই জীবের জনসংখ্যার সম্পর্ক, সেটা
ওভার হচ্ছে না আন্ডার হচ্ছে না অপটিমাম হচ্ছে, ঠিক পপুলেশন জিওগ্রাফিতে আমরা যেভাবে পড়ে থাকি এখানেও কিন্তু এই কনসেপ্ট গুলো এসছে। বেসিক্যালি ক্যারিং ক্যাপাসিটি একটা ইকোলজিক্যাল কনসেপ্ট, যেখান থেকে আমরা সেটা আমাদের মানবীয় ভূগোলের বিভিন্ন অংশে সেটাকে ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে কমিউনিটি ইকোলজি, অর্থাৎ গোষ্ঠীর যে বাস্তুবিদ্যা, অর্থাৎ কোন একটা প্রাকৃতিক পরিবেশের সমগ্র জীবগোষ্ঠী তার সঙ্গে তার প্রাকৃতিক পরিবেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কমিউনিটি ইকোলজি। এই হচ্ছে মোটামুটি ইকোলজির প্রধান ভাগগুলো, অর্থাৎ আমি জীবকে বিভিন্ন লেভেলে বললাম, তার সঙ্গে তাদের পরিবেশের সম্পর্ক, সেটাই হচ্ছে ইকোলজির ভাগগুলো। ওকে, এছাড়া আরো অনেক ধরনের ইকোলজিক্যাল কনসেপ্ট বর্তমানে এসছে, যেমন হিউম্যান ইকোলজি, শুধুমাত্র মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক বা মানুষের সমাজে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে সম্পর্ক, সেগুলো হিউম্যান ইকোলজিতে আলোচিত হয়। প্যালিও ইকোলজি, অর্থাৎ প্রাচীন যুগের, প্রাচীনকালের পরিবেশ এবং প্রাচীনকালের জীব, তাদের সম্পর্ক যখন বোঝার চেষ্টা করা হয়, প্যালিও ইকোলজি। জিন ইকোলজি, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে জিন, অর্থাৎ জীবের যে কি বলবো, ধারক ও বাহক হিসেবে আমরা জিনকে বলে থাকি। কোষের মধ্যে, কোষের ক্রোমোজোমের মধ্যে একটা বিশেষ উপাদান যেটাকে জিন বলে থাকি, সেই জিন কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিবর্তিত হয়, জীবের মডিফিকেশন হচ্ছে, সেইটা জিন ইকোলজির মধ্যে আলোচিত হয়। ওকে, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ডিপ ইকোলজি বলে একটা কনসেপ্ট এসছে। হ্যাঁ, ডিপ ইকোলজি বলে বর্তমানে একটা কনসেপ্ট এসছে, অর্থাৎ ইকোলজির সঙ্গে জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, সেই আলোচনায় এই ডিপ ইকোলজি কনসেপ্টটা কেন এসেছে, তার কারণ হচ্ছে যে যিনি ডিপ ইকোলজির ধারণা নিয়ে এসছেন, তার মনে হয়েছে, বা সেই বিজ্ঞানী গোষ্ঠীদের মনে হয়েছিল যে মানুষ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক আলোচনা করা হয় বিভিন্ন ইকোলজির শাখাগুলোতে, সেটাতে পুরোপুরি হয়তো জানা হচ্ছে না, যার ফলে হারিয়ে যাওয়া উদ্ভিদ, বা যে উদ্ভিদগুলো হারিয়ে যেতে বসেছে, বা যে প্রাণীগুলো হারিয়ে যেতে বসেছে, সেগুলো কে আমরা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে পারছি না, বা বাঁচাতে পারছি না, বা তাদের কে সংরক্ষণ করতে পারছি না, বা মানুষ হয়তো অনেক বেশি ইকোলজিকে প্রভাবিত করছে, কিন্তু সেই প্রভাবটা কতটা অন্যান্য জীবের উপরে পড়ছে সেটা আমরা বুঝতে পারছি না। যার জন্য এই ডিপ ইকোলজি কনসেপ্ট এসেছে, অর্থাৎ ইকোলজির ধারণাটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা। ঠিক আছে, সেখানে একটা পিঁপড়েও বাদ যাবে না যে তার রোলটা কি সেই অর্গানিজমে। এবং এখানে সব থেকে বড় যেটা যুক্তি, সেটা হচ্ছে যে সমস্ত প্রকার জীবকেই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, কাউকে ছোট বা কাউকে বড় করা হয়নি। এটাই হচ্ছে ইকোলজির মূল ধারণা। আমরা বর্তমানে প্রাকৃতিক পরিবেশে আমরা মানুষ একটা পিরামিডাল স্ট্রাকচার তৈরি করে ফেলেছি, যার মাথায় বসে আছে মানুষ। কিন্তু বাস্তবে কিন্তু ইকোলজি একটা এরকম একটা কনসেপ্ট, যেখানে বিভিন্ন জীব এবং উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ প্রাণী, তারা এমন ভাবে অবস্থান করছে যেখানে কে ছোট কে বড় সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, ডিপ ইকোলজির কনসেপ্টটি দিয়েছিলেন একজন নরওয়ের ফিলোসফার আর্নে ন্যাস। কত সাল? 1973, ফর এমসিকিউ। তার মতে ডিপ ইকোলজি একটি বাস্তুতান্ত্রিক ও পরিবেশগত দার্শনিক দৃষ্টিভঙ্গি। পরিবেশের প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার স্বাভাবিক অধিকার রয়েছে, আমি যেটা বললাম। মানুষ, সমাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অর্থাৎ একটা পিঁপড়ে যেমন তার বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, তেমনি মানুষও কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমরা বলতে পারি যে আমরা আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষমতার জোরে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের প্রয়োজন মতো উপাদানগুলোকে সংগ্রহ করছি, আর তার থেকে ভালো তৈরি করে নিচ্ছি। কিন্তু মানুষ ছাড়া প্রকৃতির অন্য সমস্ত উপাদান, এই সমস্ত জীব কিন্তু প্রকৃতিতে যেটা আছে সেটাই সংগ্রহ করে বেঁচে থাকে। কিন্তু মানুষ হচ্ছে এমন একটা জীব যে কিন্তু প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে একত্রিত করে সেখান থেকে নতুন কিছু তৈরি করে ব্যবহার করে, যার জন্য মানুষের মধ্যে ইগোটা চলে এসছে। ইগো মানে আমি সেরা, দ্যাট ইজ কল্ড ইগো, যে এই পিরামিডাল স্ট্রাকচারটার কথা বললাম। তো সেইটাকে আঘাত করার জন্য, অর্থাৎ আমরা ইগোতে এই স্ট্রাকচারে দাঁড়িয়ে ইকোলজিকে আলোচনা করছি, অর্থাৎ আমি নিজেকে শীর্ষে রেখেই দিয়েছি। ডিপ ইকোলজি এই ধারণাটাকে ভেঙে এই ধারণাতে আমাদেরকে আনতে চাইছে, অর্থাৎ প্রতিটি জীবই গুরুত্বপূর্ণ, কোন একটা জীব কিন্তু ফেলনা নয়। ওকে, এখানে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবও কিন্তু ফেলনা নয়। ডিপ ইকোলজির যে মূল থ্রাস্ট বা ওরা যে এগুলোতে জোর দেয়, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটির উপরে গুরুত্ব আরোপ করা। ইয়েস, অর্থাৎ এই বায়োডাইভার্সিটি বিষয়টাই কিন্তু একটা সময়ে এই ইকোলজির আলোচনাতে আসতো না। কেন আসতো না?
বা বায়োডাইভার্সিটি কনজারভেশন যে বিষয়টা যুক্ত হয়েছে এনভায়রনমেন্ট বা ইকোলজি বা বায়োজিওগ্রাফির মধ্যে, সেটা কিন্তু আগে ছিল না। ইভেন তোদের সিলেবাসেও কিন্তু বায়োডাইভার্সিটি সেইভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়নি। এখানে ইট ইজ মোর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি দ্যান বায়োজিওগ্রাফি, অর্থাৎ এই যে সিলেবাসটা সেটা কিন্তু বায়োজিওগ্রাফি থেকে বেশি পরিবেশ ভূগোলকে বিষয়গুলোকে এখানে ধরা হয়েছে, ওয়েটল্যান্ড কনজারভেশন এটসেট্রা এটসেট্রা। কিন্তু ইকো এই বায়োডাইভার্সিটি যে বিষয়টা সেইটাকে গুরুত্ব দেওয়া এবং প্রতিটি প্রাকৃতিক পরিবেশের বায়োডাইভার্সিটিটাকে বোঝা, সেটা এর মূল থ্রাস্ট এরিয়া। কারণ বায়োডাইভার্সিটি যদি আমি বুঝতে পারি, অর্থাৎ কোনো একটা প্রাকৃতিক পরিবেশে কত ধরনের জীব রয়েছে, তারা কত রকম ভাবে তাদের সেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এইগুলো যদি আমরা বুঝতে পারি, তবে প্রতিটি সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবের যে ইকোলজিক্যাল রোল বা ইকোসিস্টেম রোল, সেইটা আমরা অনুধাবন করতে পারবো। আর যদি অনুধাবন করতে পারি, তবেই আমরা আমার ডিপ ইকোলজির কনসেপ্টটা সার্থক হবে। আর অনুধাবন করতে পারলেই কিন্তু আমরা জীবের যে সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি যে সংরক্ষণ, সেই বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইকোলজি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম, ওকে। তোরা এখন সেকেন্ড ইয়ারে আছিস, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবি, এরপরে থার্ড ইয়ারে চলে যাবি। থার্ড ইয়ারে জিওগ্রাফিক্যাল থট বলে একটা পার্ট আছে, ওকে। অর্থাৎ ভূগোলের দর্শন। আমরা যে ভূগোল পড়ি যে কোনো সাবজেক্টের, তার কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মের অনুসারে কিন্তু সাবজেক্টটাকে পড়া হয়। অর্থাৎ কিভাবে গবেষণা করা হবে বা স্টেপ বাই স্টেপ কিভাবে কোনো বিষয়কে পড়বো। এবার এরকম অনেক ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বিজ্ঞানে, হ্যাঁ। তো সেই দৃষ্টিভঙ্গিগুলো যেগুলো ভূগোল তার বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে ব্যবহার করে, সেইগুলো নিয়ে আর কি জিওগ্রাফিক্যাল থটটা পড়া হয়। তো সেখানে আমরা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট জিওগ্রাফি সেটাও পড়ি, যার জন্য আমরা এনশিয়েন্ট জিওগ্রাফি, মিডিয়েভাল জিওগ্রাফি পড়ে থাকি বা মডার্ন জিওগ্রাফি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার ফিলোসফিক্যাল যে আইডিয়াগুলো যেগুলো জিওগ্রাফিতে আলোচনা হয় সেগুলো। তো সেই জিওগ্রাফিক্যাল থট আলোচনায় এটা শুধু জিওগ্রাফির কম্পোনেন্ট নয়, পার্ট নয়, এটা বলতে গেলে ন্যাচারাল সায়েন্স যেগুলো তাদের পার্ট। অর্থাৎ প্রকৃতিতে যতগুলো বিজ্ঞানের শাখা আছে, প্রতিটি শাখাতে এইটা আলোচনা করা হয়। সেটা হচ্ছে সিস্টেম কনসেপ্ট। সিস্টেম কনসেপ্ট অর্থাৎ প্রণালীগত আলোচনা। হ্যাঁ, সিস্টেম বেসিক্যালি একটা মডেল। মডেল কি? রেপ্লিকা অফ দা অরিজিনাল। অর্থাৎ প্রাকৃতিক কোনো বিষয় বা ঘটনা যখন আমরা একটা রেপ্লিকা তৈরি করি, তখনই সেটা কিন্তু একটা মডেল বলে থাকি। তো সিস্টেম ইজ নাথিং বাট এ মডেল। অর্থাৎ প্রাকৃতিক যে ফাংশন বা ক্রিয়াকর্মগুলো হয়, সেটাকেই যদি আমরা আর্টিফিশিয়ালি বুঝতে চেষ্টা করি, তাহলে যে কাঠামোটা আমরা তৈরি করি সেটাকে আমরা সিস্টেম বলে থাকি। তো সেই সিস্টেম কনসেপ্টটাকে আমরা যখন ইকোলজিতে ব্যবহার করি, অর্থাৎ এই যে জৈব এবং অজৈব পরিবেশের যে সম্পর্ক, এইটাকে যখন আমরা সিস্টেম কনসেপ্টের আলোকে বোঝার চেষ্টা করি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইকোসিস্টেম। বোঝা গেল? তাহলে সিস্টেম কনসেপ্ট ইকোলজির আলোচনায় ব্যবহার করছি, তাই ইকোসিস্টেম ব্যাপারটা এসেছে। এবার সিস্টেম কনসেপ্ট আমি একটু বলে দিই। সিস্টেম বেসিক্যালি এটা একটা স্ট্রাকচারকে বোঝায়, একটা ফ্রেমওয়ার্ককে বোঝায়, যেখানে কতগুলো কম্পোনেন্ট থাকবে বা কতগুলো উপাদান থাকবে, যে উপাদানগুলো পরস্পরের সঙ্গে ইন্টারকানেক্টেড এবং ইন্টারডিপেন্ডেন্ট হয়ে থাকবে। ওকে, ইন্টারডিপেন্ডেন্ট হয়ে থাকবে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট ফ্লো চলবে। সেটা যেখানে আমরা সিস্টেমটাকে ব্যবহার করব সেই অনুযায়ী প্রবাহ চলবে বিভিন্ন উপাদানের মধ্যে, এবং তার একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। তাহলে ইনপুট উপাদান, আউটপুট উপাদান, এটা হচ্ছে স্ট্রাকচারাল উপাদান। এটা হচ্ছে সিস্টেমের প্রধান তিনটে ফাংশনাল বিষয়। এইবার এই স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের মধ্যে ফাংশন চলছে, একটা প্রসেসিং হচ্ছে এবং তার সেই প্রসেসিং এর মাধ্যমে আমরা আউটপুট পাচ্ছি। এইবার যে কোনো একটা কম্পোনেন্ট যদি প্রভাবিত হয়, সে যদি ঠিকঠাক কাজ করতে না পারে,
তাহলে কি গোটা সিস্টেমটা প্রভাবিত হয় এবং আউটপুটে তার প্রভাব পড়ে। এটা হচ্ছে সিস্টেমের মূল কনসেপ্ট। এটা আমরা কম্পিউটার সিস্টেম, এটা আমরা ন্যাচারাল সিস্টেম, এটা আমরা বায়োলজিক্যাল সিস্টেম, আবার আমাদের শরীরের মধ্যে আবার অনেকগুলো সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম, ঠিক আছে। আমাদের যে এক কাজ কর, সারাদিন যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণই তোরা আসতে থাক। হ্যাঁ, তো এই সিস্টেম কনসেপ্ট আশা করি বোঝা গেছে। তো এই সিস্টেম কনসেপ্টটাকে আমরা ইকোসিস্টেমে যখন ব্যবহার, এই ইকোলজিতে যখন ব্যবহার করছি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক বোঝার জন্য, তখনই ইকোসিস্টেম বলছি সেটাকে আমরা। এইবার ইকোসিস্টেমের যদি আমরা সংজ্ঞা বলতে যাই তাহলে কি হবে, সেটা হচ্ছে যে জৈব এবং অজৈব পরিবেশের মধ্যে কোন একটা নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশের জৈব এবং অজৈব উপাদানের মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়া, সেটাই হচ্ছে ইকোসিস্টেম। সেই আন্তঃক্রিয়ার মধ্যে আমরা কি দেখি, সেই আন্তঃক্রিয়ার মধ্যে আমরা দেখি বিভিন্ন ধরনের প্রবাহ এবং ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ জৈব উপাদান অজৈব উপাদানের উপর নির্ভরশীল, অজৈব উপাদান জৈব উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে। এটা কিন্তু থাকতে হবে। ইকোলজিতে বায়োটিক কম্পোনেন্ট বলতে আমরা জৈব উপাদানকে বলছি, আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলতে আমরা অজৈব উপাদানকে বলছি। ওকে, বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কি কি থাকছে তাহলে? বায়োটিক কম্পোনেন্টের মধ্যে থাকছে প্ল্যান্টস আর হচ্ছে অ্যানিমালস। ওকে, এই অ্যানিমালস এর কে আমরা ম্যাক্রো মাইক্রো দুটো ভাগে ভাগ করতে পারি। এদেরকে কনজিউমারও বলা হয়, আর প্ল্যান্টস এদেরকে প্রোডিউসার বলা হয়, বেসড অন দেয়ার ইকোসিস্টেম রোল। প্রোডিউসার মানে তারা সেই ইকোসিস্টেমে কি ভূমিকা পালন করছে, উৎপাদকের ভূমিকা পালন করছে, অর্থাৎ সবাই যেগুলো ভোগ করবে ওরা সেটা তৈরি করবে, সেই তৈরি করে নিজেরাও ভোগ করবে, প্লাস বাকি সবারদেরকে সাপ্লাই করবে, তাই এটা প্রোডিউসার। এনিম্যালস যাদেরকে আমরা কনজিউমার বলছি, ম্যাক্রো অর্থাৎ যারা সাইজে বড়, মাইক্রোস্কোপ লাগে না দেখার জন্য, আর মাইক্রো যারা ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যাদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। এইবার এই কনজিউমার আবার বিভিন্ন, এই ম্যাক্রো কনজিউমার তাদের আবার বিভিন্ন লেভেল হয়। প্রাইমারি অর্থাৎ যারা সরাসরি উৎপাদকের উপরে নির্ভরশীল, সেকেন্ডারি, টারশিয়ারি, আবার কেউ আছে সবাইকে ভক্ষণ করে, তাদেরকে অমনিভোর্স বলা হয়, ঠিক আছে। প্রাইমারি কনজিউমার, হার্বিভোর্স, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সবগুলো আমি হয়তো এখানে আলোচনার সুযোগ পাবো না, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ইভেন পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এগুলো জিওগ্রাফি জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে। সেকেন্ডারিকে বা টারশিয়ারি এগুলোকে আমরা কার্নিভোর্স বলে থাকি, মানে মাংসাশী। হ্যাঁ, আলোচনাটা কোথায় বন্ধ হলো, এগুলো বলছিলাম, অর্থাৎ ইকোসিস্টেমের বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টস। এগুলো আমরা স্ট্রাকচার অফ ইকোসিস্টেমে আলোচনা করে থাকি। স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, এটার মধ্যে আমরা এগুলো আলোচনা করে থাকি। আবার কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, তার মধ্যে আলোচনা করে থাকি বেসিক্যালি স্ট্রাকচারাল কম্পোনেন্টস। আরেকটা অনেক সময় কোশ্চেন আছে ফাংশনাল কম্পোনেন্টস, ফাংশনাল কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। তার মধ্যে বেসিক্যালি যেটা আসে, অর্থাৎ স্ট্রাকচারাল কম্পোনেন্টস এর মধ্যে কিন্তু আমরা, বা শুধু কম্পোনেন্ট বলে এইগুলো আলোচনা করবো, বায়োটিক, অ্যাবায়োটিক। বায়োটিকের মধ্যে এইভাবে আমরা আলোচনা করব, উৎপাদক, খাদক, খাদকের মধ্যে ম্যাক্রো মাইক্রো, ম্যাক্রোর মধ্যে আবার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি ইত্যাদি এইভাবে। আর অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আমরা কেমিক্যাল কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্ট এইভাবে আলোচনা করতে পারি, বা অর্গানিক, ইনঅর্গানিক এইভাবে আলোচনা করতে পারি। অর্থাৎ সরাসরি প্রাকৃতিক কিছু উপাদান থাকে, যেমন বিভিন্ন ধরনের মিনারেলস, সেগুলো আবার কিছু থাকে জৈব পরিবেশ থেকে অ্যাবায়োটিক উপাদানের মধ্যে প্রবেশ করছে, যেগুলোকে যেমন বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস যেগুলো থাকে সেগুলো।
বা অথবা আমরা কেমিক্যাল এবং ফিজিক্যাল অর্থাৎ ভৌত এবং রাসায়নিক এই দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। ভৌত উপাদানের মধ্যে লাইট, ওয়াটার, হ্যাঁ, এয়ার, এগুলো আসবে, সয়েল। আর কেমিক্যাল উপাদানের মধ্যে ওই যে ভৌত উপাদানগুলো বললাম তাদের মধ্যে যে সমস্ত রাসায়নিক বৈশিষ্ট্যগুলো রয়েছে বা রাসায়নিক উপাদানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের মৌল, যৌগ ইত্যাদি, সেগুলো যেগুলো এই ইন্টারাকশনে ব্যবহৃত হয় বা অ্যাবায়োটিক ও বায়োটিক কম্পোনেন্ট গুলোকে তৈরি করতে যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কেমিক্যাল কম্পোনেন্টের মধ্যে আলোচনা করে থাকি। আচ্ছা, 1 মিনিট। ওকে, ফাংশনাল কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম যদি বলে থাকে তাহলে বেসিক্যালি ইকোসিস্টেম যে ফাংশন বা যে কাজগুলো করে থাকে সেইগুলোর কথা বলা হচ্ছে। কি কি? সেটা হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ খাদ্যের যে উৎপাদন হচ্ছে সেটা, যেটা আমরা প্ল্যান্টস বা সবুজ উদ্ভিদ করে থাকে, সেই প্রোডাকশন, সেটা একটা ফাংশনাল কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম বা ফাংশন অফ ইকোসিস্টেম। তারপরে ফ্লো অফ নিউট্রিয়েন্টস বা পুষ্টি মৌলের প্রবাহ, যেটাকে আমরা নিউট্রিয়েন্ট সাইক্লিং বা পুষ্টি চক্র বলে থাকি বা বায়োজিওকেমিক্যাল সাইকেল যেটাকে বলে থাকি, সেটা অর্থাৎ পুষ্টি মৌলের চক্রাকার আবর্তন, পরিবেশ থেকে বিভিন্ন জীবদেহে ফুড চেইন দিয়ে চলে যাচ্ছে, আবার জীবদেহ থেকে প্রাকৃতিক পরিবেশে ফিরে যাচ্ছে। ফ্লো অফ এনার্জি, ইউনিডিরেকশনাল ফ্লো অফ এনার্জি, অর্থাৎ শক্তির একমুখী প্রবাহ, সেটা একটা ফাংশন। আর হচ্ছে হোমিওস্ট্যাসিস অ্যান্ড ফিডব্যাক। হোমিওস্ট্যাসিস অ্যান্ড ফিডব্যাক, বেসিক্যালি হোমিওস্ট্যাটিক মেকানিজম, এটা একটা ন্যাচারাল মেকানিজম বা একটা প্রাকৃতিক মেকানিজম, যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সেলফ রেগুলেটরি সিস্টেম। সেলফ রেগুলেটরি মানে হচ্ছে স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা। আমরা যে ন্যাচারাল সিস্টেম গুলো দেখে থাকি প্রকৃতিতে, ইভেন আমাদের যে ইউনিভার্স, সেখানেও আমরা এই ব্যাপারটা দেখে থাকি। আমাদের যে হিউম্যান বডি, সেখানেও আমরা সেই ব্যাপারটা দেখে থাকি। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো ন্যাচারাল সিস্টেমের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ তার মধ্যে যদি সামান্য কোনো পরিবর্তন হয় বা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেই সিস্টেমটা রান করছে, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, তখন সেই পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে ওই সিস্টেম অটোমেটিক্যালি নিজের কিছু উপাদানকে পরিবর্তিত করে নেয়, নিয়ে আবার নতুন সিস্টেমে রান করতে থাকে। এটাই হচ্ছে সেলফ রেগুলেটরি মেকানিজম, যেটা আমরা ন্যাচারাল সিস্টেমেও দেখে থাকি। জিওমরফোলজিতে তোরা যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা পড়েছিস, নাথিং বাট সেলফ রেগুলেটরি মেকানিজম, অর্থাৎ যে স্ট্রাকচারের উপরে আর্থ সিস্টেম প্রসেসেস, অর্থাৎ ভূ দৃশ্য সৃষ্টিকারী যে প্রক্রিয়াগুলো চলে, সেই স্ট্রাকচারের পরিবর্তন হলে সে তার মতো করে নতুন ভাবে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু সিস্টেমটা রান করতে থাকে, আবার নতুন ভারসাম্যে পৌঁছে যায়। এই ইকুইলিব্রিয়াম হচ্ছে যে কোনো সিস্টেম সবসময় ইকুইলিব্রিয়ামে চলতে থাকে। যখনই একটা পরিবর্তন হয় তখনই তার মধ্যে একটা ডিসইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয়, তখন সে নতুন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আবার খাপ খাইয়ে নিয়ে নতুন ভাবে কিছুটা মডিফিকেশন করে পরিবর্তন মানে কাজ করতে শুরু করে। সেটা হচ্ছে সেলফ রেগুলেটরি মেকানিজম। আমাদের শরীরে দুটো হাত, দুটো পা, যে যে উপাদানগুলো একটা স্বাভাবিক মানুষের মধ্যে থাকে, তার মধ্যে কোনো একটা উপাদানের যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিছুদিনের জন্য কিন্তু সেটা সেই মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত হয়। কিন্তু একটা সময় পরে কিন্তু ওই কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা উপাদানের ছাড়াই কিন্তু সে আবার চলতে থাকে। এটা হচ্ছে সেলফ রেগুলেটরি মেকানিজম। বোঝা গেল? আমাদের শরীরে যখন কোনো বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে, তখন প্রাথমিক ভাবে আমরা অসুস্থ ফিল করি, কিন্তু অনেক অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ ছাড়াই আমরা ঠিক হয়ে গেছি। ঠিক আছে? এটা কিন্তু আমাদের শরীরে যে সেলফ রেগুলেটরি মেকানিজম, তার জন্য, অর্থাৎ সে নিজেই নিজেকে রেগুলেট করে। এটা হচ্ছে ইকোসিস্টেমের একটা প্রধান বৈশিষ্ট্য। আর হচ্ছে ফিডব্যাক। এই যে আমি যখন সিস্টেম আলোচনা করেছিলাম, সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ফিডব্যাক, যেটা আমরা ইকোসিস্টেমের ক্ষেত্রেও দেখে থাকি। অর্থাৎ সিস্টেম যে রান করছে, ঠিক আছে, এবং সে যে আউটপুটটা দিচ্ছে, সেই আউটপুটের রেসপেক্টে, অর্থাৎ সেই আউটপুটটা যখন কি বলবো তার উপাদানগুলোর মধ্যে যাচ্ছে, সেই তার রেসপেক্টে উপাদানগুলো কি কি বল রিয়াকশন দিচ্ছে, সেটাই হচ্ছে ফিডব্যাক। সেই ফিডব্যাক অনুযায়ী ও সিস্টেমের যে ফাংশন গুলো সেগুলোকে আবার নতুন ভাবে সাজিয়ে নেয়। যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে সে তার ফাংশনকে আরো দ্রুত করে দেয়, আর যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে সে ফাংশনকে স্লথ করে দেয়। এই ফিডব্যাক যে কোনো ন্যাচারাল সিস্টেমে আমরা দেখতে পাই। বেসিক্যালি রেসপন্স,
যে চেঞ্জেস গুলো হচ্ছে তার রেসপন্স যেটা হচ্ছে সেটা আমরা ফিডব্যাকের মধ্যে ফেলছি। ওকে, তো ইকোসিস্টেম থেকে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ইকোসিস্টেম কথাটা প্রথম কে ব্যবহার করেছিল সেটা আমরা বললাম না, এটা সবাই জানিস, 1935 বোধহয়, 1935 ট্যান্সলে, তাই তো? ওই জন্য এটা আর বললাম না। তো সেই ইকোসিস্টেমের থেকে প্রচুর এমসিকিউ হওয়ার সুযোগ আছে। এই যে ফাংশন স্ট্রাকচার গুলো বললাম ইকোসিস্টেমের, তার মধ্যে যে কম্পোনেন্ট গুলো, তাদের যে নামগুলো, অর্থাৎ ওই যে ওমনিভোরস, কার্নিভোরস, টপ কার্নিভোরস, হার্বিভোরস, স্ক্যাভেঞ্জার্স, স্যাপ্রোফাইটস, এরকম অনেকগুলো ছোট ছোট টার্ম আছে যেগুলো বলতে কি বোঝায় সেই নিয়ে এমসিকিউ আসে, সেটা একটু দেখে নিবি। আচ্ছা, এই ইকোসিস্টেমের আলোচনার মধ্যেই ফুড চেন, ফুড ওয়েব, ইকোলজিক্যাল পিরামিড, প্রোডাক্টিভিটি, ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, এতগুলো বিষয় কিন্তু পড়তে হবে সিলেবাসে উল্লেখ করা না থাকলেও। ঠিক আছে, ফুড চেন, ফুড ওয়েব, ফুড চেন বা খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালিকা আমরা যেটা বলে থাকি, অর্থাৎ এই যে আমি বললাম যে প্ল্যান্টস, অ্যানিম্যালস, এই অ্যানিম্যালস এর মধ্যে বিভিন্ন লেভেলে আমরা ভাগ দেখতে পাই, অর্থাৎ হার্বিভোরস, কার্নিভোরস, বা প্রাথমিক প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশারি কনজিউমার, এই যে ভাগগুলো বললাম, অর্থাৎ তার মানে খাদ্য, বেসিক্যালি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে, এই যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে প্রাকৃতিক পরিবেশ থেকে উদ্ভিদ উপাদান নিয়ে খাবার তৈরি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এবং সে রাসায়নিক শক্তি রূপে তাদের দেহে আবদ্ধ করছে, সেটাকে ব্যবহার করছে বাকি জীবগুলো, বাকি প্রাণীরা। তাদের মধ্যে প্রাথমিক খাদক কিছু আছে, সরাসরি প্ল্যান্টস অর্থাৎ সবুজ উদ্ভিদকে খেয়ে থাকে, তাদেরকে অর্থাৎ প্রাথমিক খাদকদের উপর নির্ভর করে কিছু আছে, তাদের উপর নির্ভর করে আরো কিছু আছে। এইভাবে একটা চেনের মতো একটা যেন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একটা জালিকা তৈরি হয়েছে, এটাকেই বলা হয় বেসিক্যালি ফুড চেন। এবার যে কোনো ইকোসিস্টেমে এই খাদ্য খাদক সম্পর্কটা ইকোসিস্টেমের যে মূল মানে কি বলবো আলোচনার মধ্যে আসে, যেখানে ফুড চেনটা আলোচনা করা হয়। এইবার এই যে কোনো ইকোসিস্টেমে কিন্তু একটা ফুড চেন থাকে না, অর্থাৎ ফুড চেন মানে বেসিক্যালি তার মানে একটা লাইন, একটা ফ্লো, একটা ডিরেকশনে সম্পর্কটা যাচ্ছে। এবার যে কোনো প্রাকৃতিক পরিবেশে একাধিক এরকম খাদ্য খাদক সম্পর্কের ডিরেকশন থাকে। প্ল্যান্টস, আমি যদি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম ধরি, তাহলে সেখানে প্ল্যান্টস বলতে গ্রাস বা ঘাস, এবার সেখান থেকে ঘাস ফড়িং থাকে, সেখান থেকে হরিণ থাকে, হ্যাঁ, সেখান থেকে আরো কিছু উপাদান থাকে যেগুলো প্রাথমিক খাদকের তালিকায় আছে, অনেকগুলো প্রাথমিক খাদক থাকতে পারে। এবার যতগুলো প্রাথমিক খাদক থাকবে ততগুলো প্রাথমিক খাদকের উপরে ভিত্তি করে কিন্তু আবার গৌণ খাদক, প্রগৌণ খাদক, আবার অনেক সময় দেখা যায় যে কোন একটা প্রাথমিক খাদককে এদিকের গৌণ খাদক খাচ্ছে, অর্থাৎ এরকম একটা নেটওয়ার্ক অফ ফুড চেন যে কোনো ইকোসিস্টেম আমরা দেখতে পাই, এবং দে আর ক্রিস ক্রসড, অর্থাৎ এমন নয় যে এই ফুড চেনটা সেপারেট, এই ফুড চেনটা সেপারেট, বা এই ফুড চেনটা সেপারেট, ব্যাপারটা সেরকম নয়। বাঘে যেমন হরিণকে খায়, বাঘ তেমন অন্যান্য গবাদি পশুকেও তো খায়, তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা খাদ্য শৃঙ্খলের প্রাথমিক খাদক হিসেবে অবস্থান করছে। সেই জন্য আমরা দেখতে পাই যে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে জালকের মতো অবস্থান করে, এবং কোনো একটা জীব বিভিন্ন খাদ্য শৃঙ্খলের বিভিন্ন লেভেলে অবস্থান করে। এই যে একাধিক খাদ্য শৃঙ্খল একসঙ্গে জালিকা তৈরি করছে, এটাকেই বেসিক্যালি বলা হয় ফুড ওয়েব। বোঝা গেল? এইবার এই ফুড চেন থেকে তাহলে আর কি কি কনসেপ্ট আসছে? প্রথমে আমরা ফুড চেনের টাইপসটা দেখে নেব, তার মধ্যে আমরা স্যার, বলো স্যার ফুড ওয়েবটা একবার বলুন না। ফুড ওয়েব মানে হচ্ছে কোন একটা ইকোসিস্টেমে একটা খাদ্য শৃঙ্খল থাকে না, একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। তার মানে খাদ্য খাদক যে সম্পর্কের প্রবাহ সেটা একাধিক খাদ্য শৃঙ্খল দিয়ে প্রবাহিত হয়, এটা আমরা জানি। কারণ বললাম যে একটা প্রাকৃতিক পরিবেশে একাধিক জীব থাকে, তাদের মধ্যে একাধিক জীব প্রাথমিক খাদক হিসেবে অবস্থান করে, অর্থাৎ ঘাস বা ঘাসকে খাচ্ছে, যেমন ঘাস ফড়িং খাচ্ছে তেমনি হরিণ খাচ্ছে, তেমনি এবার গরু বা মহিষ বা গাধা ওই জাতীয় জীবগুলোও খাচ্ছে। এইবার ঘাস ফড়িং কে খাচ্ছে আরেকটা জীব গৌণ খাদক হিসাবে, গরুকে খাচ্ছে আরেকটা জীব গৌণ খাদক হিসাবে,
আবার গাধাকে খাচ্ছে আরেকটা জীব গৌণ খাদ্য হিসেবে। এইভাবে একাধিক খাদ্য শৃঙ্খল থাকছে এবং সেই খাদ্য শৃঙ্খলগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কিরকম ভাবে সম্পর্কযুক্ত? দেখা যাচ্ছে যে বাঘ এই খাদ্য শৃঙ্খলের এখানে বসে আছে, সে এই খাদ্য শৃঙ্খলের এই জীবকে খাচ্ছে, সে এই খাদ্য শৃঙ্খলের এই জীবকে খাচ্ছে। অর্থাৎ তার মানে কোনো একটা জীব একাধিক খাদ্য শৃঙ্খলে অবস্থান করে নিজের খাবার সংগ্রহ করে। কারণ আমরা তো কোনো একটা জিনিসই খেয়ে থাকি না, অধিকাংশ প্রাণী একাধিক জিনিস খেয়ে জীবন ধারণ করে। তার জন্য একটা প্রাণী একাধিক খাদ্য শৃঙ্খলে অবস্থান করে, যার ফলে কোনো একটা প্রাকৃতিক পরিবেশের একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, খাদ্য খাদক সম্পর্কের একটা নেটওয়ার্ক তৈরি করে, যেই নেটওয়ার্কটাকে আমরা বলছি ফুড ওয়েব। ওয়েব কথাটা জালিকা থেকে এসছে, নেটওয়ার্ক থেকে এসছে, তো সেখান থেকে কনসেপ্ট এসছে। বোঝা গেল? হুম। আচ্ছা, তাহলে এবার ফুড চেনের টাইপস, গ্রেজিং ফুড চেন আমরা বলে থাকি, অর্থাৎ যেটা মেইন ফুড চেন। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন এসছে, দেখি। আচ্ছা, একটু দেরি হলো, সরি ফর দ্যাট। আছিস সবাই ক্লাসে? আছি। ওকে ওকে, সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইকোসিস্টেম, এই ফুড চেনের যেমন আমরা ভাগগুলো করে থাকি। গ্রেজিং ফুড চেন বেসিক্যালি যেটা মূল খাদ্য শৃঙ্খল যে কোনো ইয়েতে ইকোসিস্টেমে আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, অর্থাৎ কি বলে, কর্কর খাদ্য শৃঙ্খল বাংলায় বললে, অর্থাৎ পচনশীল দ্রব্য থেকে শুরুটা হয়। ওডাম একটা উদাহরণ দিয়েছিলেন যে ওয়েটল্যান্ডের ইকোসিস্টেমে এটা পাতা, গাছের পাতা যেটা জলে পড়ে সেখান থেকে কিভাবে ডেট্রিটাস ফুড চেন শুরু হয়। আরেকটা আমরা বলতে পারি প্যারাসাইটিক ফুড চেন। ওকে, প্যারাসাইটিক ফুড চেনটা বেসিক্যালি সেকেন্ডারি ফুড চেন, যে কোনো ফুড চেনের সঙ্গে এটা থাকে। অর্থাৎ জীবের দেহে বিভিন্ন ধরনের পরজীবী বসবাস করে, সেই পরজীবীদের মধ্যে যে ফুড চেনটা চলে, অর্থাৎ আমার শরীরে কোনো একটা পরজীবী ঢুকেছে, সেই পরজীবীর মধ্যেও পরজীবী থাকতে পারে, তো তখন যে খাদ্য শৃঙ্খলটা হয় সেটাকে আমরা প্যারাসাইটিক ফুড চেন বলে থাকি। তো এই ফুড চেনের সঙ্গেই কিন্তু, অর্থাৎ ফুড চেন যদি স্ট্রাকচারাল উপাদান বলি, তার মধ্যে যে ফাংশন গুলো হয় সেটা হচ্ছে 1 নম্বর নিউট্রিয়েন্ট ফ্লো, যেটাকে আমরা নিউট্রিয়েন্ট সাইক্লিং বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে থাকি। বায়োজিওকেমিক্যাল সাইকেল। আরেকটা হচ্ছে এনার্জি ফ্লো, যেটা ইউনিডিরেকশন, অর্থাৎ একমুখী, চক্র নয়। এগুলো আমরা পরে আলোচনা করছি। তো তাহলে ফুড চেন, ফুড ওয়েব বোঝাতে পারলাম। এইবার আরেকটা কনসেপ্ট যেটা আসছে ফুড চেনের সঙ্গেই রিলেটেড, সেটা হচ্ছে ট্রফিক লেভেল বা খাদ্য স্তর। অর্থাৎ এই যে ফুড চেন বললাম, তার মানে বিভিন্ন খাদ্য স্তর, এগুলো আমরা বলতে পারি এক একটা, কি তাই তো? অর্থাৎ উৎপাদক, খাদক, খাদকের মধ্যে হয় প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বভোগ। এই যে ধাপগুলো বলছি, ফুড চেনের এক একটা ধাপ, এই ধাপগুলোকে আমরা এক একটা ট্রফিক লেভেল বা খাদ্য স্তর বলতে পারি, কারণ প্রতিটি স্তরে খাওয়া দাওয়াই চলে। অর্থাৎ প্রডিউসার, যে উৎপাদক, সবুজ উদ্ভিদ, তারা সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন খনিজ উপাদান নিয়ে গ্লুকোজ তৈরি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেটা ওরা নিজেদের ভক্ষণ করছে, কিছুটা রেখে দিচ্ছে। প্রাথমিক খাদকরা তাদের কাছ থেকে খাচ্ছে, তাহলে প্রাথমিক খাদক সেকেন্ড লেভেল, ট্রফিক লেভেলের দ্বিতীয় স্তর। উৎপাদক হচ্ছে ট্রফিক লেভেলের প্রথম স্তর বা ভূমি স্তর। তৃতীয় স্তর হচ্ছে তাহলে গৌণ খাদক, সে আবার প্রাথমিক খাদকদেরকে খাচ্ছে, খেয়ে তার শরীরের প্রয়োজনীয় পুষ্টিমৌল সংগ্রহ করছে, এনার্জি সংগ্রহ করছে। এইভাবে প্রতিটি যে খাদ্য স্তর যেখানে খাওয়া দাওয়া চলে, এগুলোকে আমরা এক একটা খাদ্য স্তর বা ট্রফিক লেভেল বলে থাকি। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন খাদ্য শৃঙ্খলে একাধিক খাদ্য স্তর পেয়ে থাকি। এটা নির্ভর করছে ফুড চেনের কতগুলো ধাপ রয়েছে বা কতগুলো জীব সেখানে কানেক্টেড, তার উপরে নির্ভর করে সেই খাদ্য স্তর 3টে হবে, 4টে হবে, 5টা হবে, এরকম। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা কিন্তু আলাদা আলাদা হয়। তো সেটা একটা টপিক লেভেলের কনসেপ্ট, সেটা অনেক সময় আসে। আচ্ছা, এই টপিক লেভেল এবং জীব জনসংখ্যা, এই দুটোকে যদি জুড়ে দিই, তাহলে
যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বলা হয় পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড। অর্থাৎ প্রতিটি যে ট্রপিক লেভেল, অর্থাৎ প্রডিউসার, তারপরে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, এই যে বিভিন্ন লেভেল খাদ্য শৃঙ্খলের, প্রতিটি লেভেলে যে জীব থাকে তাদের যে সংখ্যা, সেটার উপরে ভিত্তি করে যদি আমরা দেখি তাহলে দেখবো যে ভূমিতে সব থেকে বেশি সংখ্যা, সেকেন্ডারি কনজিউমার অর্থাৎ এটা হচ্ছে প্রডিউসার, এটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, তারপর এটা সেকেন্ডারি কনজিউমার, তারপরে টারশিয়ারি কনজিউমার। সংখ্যা ক্রমশ কমতে থাকে। বা আমরা যদি এনার্জি ফ্লোর নিরিখে দেখি তাহলে প্রডিউসার লেভেলে যে পরিমাণ এনার্জি সঞ্চিত হয় প্রতিটি স্তরে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলে যত আমরা উপরের দিকে স্তরগুলোতে যাবো তত এনার্জি লেভেল কমতে থাকে। তার মানে সেক্ষেত্রেও আমরা এনার্জি দিয়েও যদি দেখি তাহলেও কিন্তু আমরা এরকম একটা পিরামিডাল শেপ পাবো। আবার আমরা যদি জীবভর বা বায়োমাস, অর্থাৎ কোন একটা টপিক লেভেলে যে জীব রয়েছে বা যে জীব জনসংখ্যা রয়েছে তাদের যে মোট ড্রাই ওয়েট, সেটাই হচ্ছে জীব বায়োমাস। সেই বায়োমাস যদি আমরা দেখি তাহলেও আমরা দেখবো যে ক্রমশ উপরের দিকে কমতে থাকে। অর্থাৎ তার মানে জীব জনসংখ্যা বলি, অর্থাৎ প্রতিটি টপিক লেভেলের জীব জনসংখ্যা ধরি, বা প্রতিটি টপিক লেভেলে যে এনার্জি সঞ্চিত হচ্ছে সেটার কথা বলি, বা বায়োমাসের বলি, সেক্ষেত্রে একটা পিরামিডাল স্ট্রাকচার, অর্থাৎ উপরের দিকে ক্রমশ কমতে থাকে, এটা আমরা দেখতে পাই। এটাকেই ইকোলজিক্যাল পিরামিড বলা হয়ে থাকে। এটা প্রথম কে বলেছিলেন? চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দিয়েছিলেন। যেহেতু তিনটে বিষয়ের উপরে ভিত্তি করে আমি পিরামিডের কথা বললাম, তাই ইকোলজিক্যাল পিরামিডকে আমরা নাম্বারের পিরামিড বলে থাকি, জীব জনসংখ্যার পিরামিড, এনার্জি পিরামিড বলে থাকি, শক্তি পিরামিড, আর হচ্ছে বায়োমাস বা জীব ভরের পিরামিড। বোঝা গেল? আলোচনাগুলো ছোট ছোট করে হচ্ছে যেহেতু অনেকগুলো বিষয় আছে এখানে। আমি মূল বিষয়টা বোঝাচ্ছি যে কোনটার মধ্যে কি পড়বে, বাকিটা সাজিয়ে গুছিয়ে তোরা পড়ে নিবি। তাহলে যদি এখন আমি বলি যে বায়ো জিওগ্রাফি বা ইকোলজির কেন্দ্রীয় আলোচনার বিষয় কি, তাহলে কি উত্তর হবে? সেন্ট্রাল থিম অফ ইকোলজি। কি হবে? সেন্ট্রাল থিম অফ ইকোলজি কি হবে? ক্লাসে কেউ আছিস নাকি সব চলে গেছিস? স্যার জীবের সাথে যে পরিবেশের যে সম্পর্ক, তার বিজ্ঞানসম্মত পঠন পাঠন। দ্যাট ইজ ইকোসিস্টেম। তাহলে সেন্ট্রাল থিম অফ ইকোলজি হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেমটাকে আমরা বিভিন্ন লেভেলে আলোচনা করি, ক্ষুদ্র স্কেলে, বৃহৎ স্কেলে। যদি বৃহৎ স্কেলে ইকোসিস্টেম আলোচনা করছি, একটা জলবায়ুগত পরিবেশ ধরছি, সেটাই বায়ো, নাথিং এনিথিং এলস। বোঝা গেল? অর্থাৎ ইকোসিস্টেমটাকে আমরা যখন একটা বৃহৎ প্রাকৃতিক পরিবেশের উপর আলোচনা করি, সেটাই কিন্তু বায়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এনার্জি ফ্লোটা আমরা ডিটেলসে পরে আলোচনা করব, ল অফ থার্মোডাইনামিক্স যে ব্যাপারগুলো আছে। আচ্ছা, ইকোটোন অ্যান্ড কমিউনিটি, এটা একটু বলে দিই। ইকোটোন এটা বেসিক্যালি ইকোসিস্টেম এর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা জানি যে কোনো প্রাকৃতিক উপাদান তার কিন্তু পরিবর্তন ধীরে ধীরে হয়। অর্থাৎ আমি যদি পৃথিবীর যে জলবায়ু অঞ্চলগুলো দেখি, যে ট্রপিক্যাল রিজিয়ান, তারপরে হচ্ছে মিড ল্যাটিটিউড টেম্পারেট রিজিয়ান, তারপরে হচ্ছে হিমমন্ডল বা ফ্রিজিড রিজিয়ান, এই যে বিভিন্ন কি বলবো থার্মাল রিজিয়ান গুলো রয়েছে, তাদের মানে ক্লিয়ার কাট সীমানা কি সম্ভব? পাওয়া সম্ভব নয়, কারণ ধীরে ধীরে পরিবর্তিত হয়। নিরক্ষরেখা থেকে ক্রমশ ধীরে ধীরে এদিকে যাচ্ছে, এদিকে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এইবার যখন পাশাপাশি দুটো ইকোসিস্টেমের কথা আমরা বলছি, তখন এটা আমি ধরলাম যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট ইকোসিস্টেম, আর এটাকে আমরা বললাম ট্রপিক্যাল গ্রাসল্যান্ড বা যেটাকে আমরা সাভানা বলে থাকি। দুটো ইকোসিস্টেম পাশাপাশি অবস্থান করছে। তাহলে হঠাৎ করে ট্রপিক্যাল রেইন ফরেস্টের বড় বড় গাছগুলো সাভানাতে গিয়ে ছোট ছোট গুলমুগুম জাতীয় গাছ বা ঘাসে পরিণত হয়? আমরা কি সেখানে লাইন টানা সীমানা দেখতে পাই? নিশ্চয়ই নয়। আমরা একটা ক্রম বা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ দেখতে পাই। এবং এই যে ট্রানজিশনাল ফেজ জায়গা, অর্থাৎ যেখানে এই পরিবেশ এবং এই পরিবেশের একটা মিশ্রণ দেখতে পাই জলবায়ুগত উপাদানগুলোর, তার ফলে এই অংশে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে উভয় বাস্তুতন্ত্রের
যে উদ্ভিদ তাদের একটু ভ্যারিয়েশন, অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্টের গাছগুলো একটু ছোট হয়েছে আর এর গুল্মগুলো একটু বড় সাইজের, এরকম একটা মিক্সড অঞ্চল দেখতে পাই, সেটাই বেসিক্যালি ইকোটোন বলা হয়। ইকোটোন হচ্ছে একটা ট্রানজিশনাল জোন বিটুইন টু ইকোসিস্টেম, ঠিক আছে, বা বিটুইন টু বায়োম, বোঝা গেল? সেই এলাকাটাকে আমরা বলছি ইকোসিস্টেম। এবারে ইকোসিস্টেমে কি কি হয়? ইকোসিস্টেমে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইকোসিস্টেমে স্পিসিস ডাইভার্সিটি অনেক বেশি হয়। অর্থাৎ এটা যদি ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োমের স্পিসিস ডাইভার্সিটি হয়, এটা যদি ট্রপিক্যাল গ্রাসল্যান্ড স্পিসিস ডাইভার্সিটি হয়, তাহলে ইকোটোন অঞ্চলে স্পিসিস ডাইভার্সিটি অনেক বেশি থাকে। ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ যেহেতু উভয় বাস্তুতন্ত্রের জীব আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে জীবের যে বৈচিত্র্য, সংখ্যাগত বৈচিত্র্য, সেটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ইকোসিস্টেমের যে প্রান্তীয় অংশ, যেটা ইকোটোনের মধ্যে পড়ছে, সেটা, এটাকে এজ এফেক্টও বলা যায়, বা প্রান্তীয় প্রভাব। আচ্ছা, কমিউনিটি কনসেপ্টটা হচ্ছে সম্প্রদায় বাংলায় বললে হয়। অর্থাৎ কোন একটা বাস্তুতন্ত্রে বা কোন একটা প্রাকৃতিক পরিবেশে বা কোন একটা হ্যাবিট্যাটে যত প্রকার জীব থাকে, তাদের সমস্ত জীবগুলোকে যদি আমরা একসঙ্গে ধরি, তাদের জনসংখ্যা সহ, তখন সেটাকে আমরা বলতে পারি কমিউনিটি, ঠিক আছে? এইবার সেই কমিউনিটিকে আমরা দুটো ভাগে সাধারণত ভাগ করে থাকি, প্ল্যান্ট কমিউনিটি, অ্যানিম্যাল কমিউনিটি, ঠিক আছে? অর্থাৎ উদ্ভিদের গোষ্ঠী, প্রাণীদের গোষ্ঠী। আচ্ছা, আজকে এর পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, এটা বলে শেষ করব, বাকিটা আরেকদিন আলোচনা করব। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি মিস করে গেছি, ওটা একটু বলে দিই। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য যদি আলোচনা করতে পারে, তাহলে কি কি লিখবো? প্রথম কথা হচ্ছে ecosystem of any given space-time unit represents the sum of all living organisms and physical environment. অর্থাৎ ইকোসিস্টেম বলতে যে কোনো প্রাকৃতিক পরিবেশের সমস্ত জীব, অর্থাৎ প্রাণী, উদ্ভিদ, মাইক্রো অর্গানিজম সহ সেখানকার যে প্রাকৃতিক উপাদান, সেটার একটা সম্মিলিত রূপ হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইজ কম্পোজড অফ থ্রি বেসিক কম্পোনেন্ট, এনার্জি, বায়োম এন্ড হ্যাবিটেট। অর্থাৎ তিনটে মূল উপাদানের সমন্বয়ে ইকোসিস্টেম তৈরি। একটা হচ্ছে হ্যাবিটেট, অর্থাৎ যেটা যে প্রাকৃতিক পরিবেশে জীব বসবাস করে, সেটা। সেই প্রাকৃতিক পরিবেশে জীবের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের যে সম্পর্কের ভিত্তিতে যেটা তৈরি হয়েছে, যেটা বায়োম। আর হচ্ছে এনার্জি, অর্থাৎ সেই ইকোসিস্টেমটা যে শক্তির দ্বারা চালিত, দ্যাট ইজ সোলার এনার্জি। ওকে, প্রতিটি ইকোসিস্টেম ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, অর্থাৎ ইট হ্যাজ অ্যান ফিক্সড এরিয়া। ওকে, প্রতিটি ইকোসিস্টেমে একটা নির্দিষ্ট এরিয়া থাকে। ইট ইজ ভিউড ইন টার্মস অফ টাইম ইউনিট, অর্থাৎ সময়ের নিরিখে ইকোসিস্টেমকে বিচার করা হয়, সময়ের সঙ্গে সঙ্গে ইকোসিস্টেমের কি পরিবর্তন ঘটছে সেটা দেখা হয়। ইট ইজ এন ওপেন সিস্টেম, সিস্টেমের দুটো প্রকার, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, ঠিক আছে? ক্লোজ সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে বাইরে থেকে কোনো ইনপুট আসবে না, আউটপুটও বাইরে যাবে না, যে এনভায়রনমেন্টের মধ্যে ইকোসিস্টেম তৈরি হয়েছে তার মধ্যেই থাকবে। আর ওপেন সিস্টেম হচ্ছে ইনপুটটা বাইরে থেকে আসবে, আউটপুটও বাইরে বেরিয়ে যাবে। যে কোনো ন্যাচারাল সিস্টেম অধিকাংশই কিন্তু ওপেন সিস্টেম। আমাদের হিউম্যান বডি সেটা ওপেন সিস্টেম, ইকোসিস্টেম ওপেন সিস্টেম। কারণ হচ্ছে সূর্য, অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে থেকে এনার্জিটা আসছে, ঠিক আছে? সেই এনার্জি দ্বারা এই ইকোসিস্টেমটা চালিত হচ্ছে। যদি সূর্যকে বন্ধ করে দিই, তাহলে ইকোসিস্টেম বন্ধ, জীব শেষ, পৃথিবী নিষ্ফলা। ওকে, তার মানে বাইরে থেকে আসছে। আবার যখন আউটপুট যেটা বেরোচ্ছে, তার কিছু অংশ সেই ইকোসিস্টেমের মধ্যেই চক্রাকারে আবর্তন করছে, যেমন নিউট্রিয়েন্টস গুলো। আর এনার্জি যেটা তাপ, আলটিমেটলি তাপ শক্তি রূপে নির্গত হচ্ছে, সেটা কিন্তু মহাশূন্যে ফেরত চলে যাচ্ছে। সূর্যে ফিরে যাচ্ছে না, কিন্তু মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আবার সেটা পৃথিবীর পরিবেশের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা ক্লাইমেটোলজিতে এটা হিট বাজেট আলোচনায় দেখেছি যে কিভাবে ব্যালেন্সটা থাকে। ইট ইজ মেইনলি পাওয়ার্ড বাই সোলার এনার্জি, যেটা বললাম। It is a functional unit wherein the biotic components and abiotic components are intimately related to each other through a series of large-scale cyclic mechanisms. অর্থাৎ যেটা এখানে বেসিক্যালি বলতে চাইছে যে এটা একটা ফাংশনাল ইউনিট। এটা একটা ফাংশনাল ইউনিট যেখানে অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্ট গুলো পরস্পরের সঙ্গে ইন্টিমেটলি মানে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত, এবং একটা কন্টিনিউয়াস তাদের মধ্যে
ফ্লো অফ এনার্জি, সাইক্লিং অফ নিউট্রিয়েন্টস, এবং সেই নিউট্রিয়েন্টস বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস এবং বিভিন্ন নিউট্রিয়েন্টস যেগুলো জীবের শরীরে কাজে লাগে, সেইগুলো পরিবেশ থেকে জীব দেয়, আবার জীব থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়, এবং সেটা কোনোটা স্মল স্কেল, কোনোটা লার্জ স্কেল, বিভিন্ন স্কেলে এগুলো হয়। সেটা there are complex sets of interactions between biotic and abiotic components, অর্থাৎ এই যে ইন্টারাকশনের কথা বলছি সেখানে বিভিন্ন জটিল ইন্টারাকশন থাকে, অর্থাৎ আমরা যে ইন্টারাকশন গুলো সিস্টেমের মাধ্যমে খুব সহজ করে বলার চেষ্টা করছি, বাস্তবে কিন্তু এই ইন্টারাকশনটা কিন্তু বেশ একটা কমপ্লেক্স বিষয়। It has its own productivity which is the process of building organic matter, অর্থাৎ প্রতিটি ইকোসিস্টেম সে নিজেই নিজের যে প্রোডাকশন সেটা করে থাকে, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ প্ল্যান্টস বা প্রডিউসার, তারাই কিন্তু তৈরি করছে সবকিছু, এবং সেটাই কিন্তু অন্যান্য যে জৈব পদার্থ, অর্থাৎ অন্যান্য যে অর্গানিজম গুলো আছে, প্রাণী দের কথা বলছি, তাদের যে বায়োমাস তার উৎস। ঠিক আছে, আমরা সব কিছু কিন্তু খাদ্যের মাধ্যমে পাচ্ছি, আর কি কোথা থেকে খাচ্ছি? উৎপাদকের থেকে ধার করে খাচ্ছি, উৎপাদকের থেকে নিয়ে খাচ্ছি, খেয়ে খেয়ে আমরা বড় হচ্ছি। প্রাকৃতিক পরিবেশ থেকে শুধু অক্সিজেনটা নিচ্ছি আমরা, কি তাই তো? আর জল খাচ্ছি, বাকিটা কোথা থেকে নিচ্ছি? সবুজ উদ্ভিদ থেকে, সবুজ বা সরাসরি সবুজ উদ্ভিদ থেকে, মানুষ যদি বলি সরাসরি সবুজ উদ্ভিদ থেকেও নিচ্ছে, আমরা যদি সর্বভৌম, আমরা সব জায়গা থেকে নিয়ে থাকি, কিন্তু অন্যান্য যে জীবগুলো আছে, তারা প্রাণীগুলো আছে, তারা সবুজ উদ্ভিদের উপরে নির্ভরশীল। ইট হ্যাজ স্কেল ডাইমেনশন, অর্থাৎ বিভিন্ন স্কেলে, আমি প্রথমেই বলেছিলাম বিভিন্ন স্কেলে আমরা ইকোসিস্টেমটাকে বলে থাকি। ক্ষুদ্র স্কেলে একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র, আবার লার্জ স্কেলে একটা বায়োম বা বায়োস্ফিয়ার ইজ দ্য লার্জেস্ট ইকোসিস্টেম হিসেবে ধরা হয়। বিভিন্ন স্কেলে আমরা ইকোসিস্টেমটাকে বলে থাকি, এটা হচ্ছে ইকোসিস্টেমের বৈশিষ্ট্য। ওকে, এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। খুব শর্টকাটেই বলতে হবে, ল অফ থার্মোডাইনামিক্স। আজকে ভেবেছিলাম যে বায়োডাইভার্সিটিটা ধরতে পারবো হয়তো, ওয়েস্ট বেঙ্গলের বায়োডাইভার্সিটি, সেটা তোদের সিলেবাসে আছে, ওটা নেক্সট দিন করাবো। আচ্ছা, ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার সূত্রসমূহ, সেটা কিভাবে ইকোসিস্টেমে সম্পর্কযুক্ত। 1 নম্বর সূত্র কি কারো মনে আছে? স্যার, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ইয়েস, অর্থাৎ এনার্জি ইজ নট ডিস্ট্রয়েবল, শক্তিকে ধ্বংস করা যায় না। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড বাই আওয়ারসেলভস, আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারি না, কিন্তু শক্তি ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, অর্থাৎ শক্তিকে সৃষ্টি করতে পারি না, শক্তিকে ধ্বংস করা যায় না, কিন্তু শক্তির রূপভেদ হতে পারে এক রূপ থেকে আরেক রূপে। যেমন রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি, বা গতিশক্তি থেকে তাপ শক্তি ইত্যাদি। ঠিক আছে, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, এইভাবে রূপান্তর হতে পারে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা কিভাবে ইকোসিস্টেমে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রথমে দেখি। বাস্তুতন্ত্রে আমরা জানি সূর্য থেকে যে শক্তি আসে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা বেসিক্যালি কি লাইট ওয়েভ, আলোক তরঙ্গ হিসেবে আসে, এবং আলোক শক্তি রূপে সে আসে, আলোক শক্তি রূপে আসছে, তাহলে ইন দ্য ফর্ম অফ লাইট এনার্জি। সেটা সবুজ উদ্ভিদের যে পাতা এবং কাণ্ড, যেখানে ক্লোরোফিল থাকে, সেখানে এসে ডাইরেক্ট হিট করছে, তাই তো? আর সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলের কণা সক্রিয় হচ্ছে, তখন নিচ থেকে মাটি থেকে জল নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, নিয়ে সে তার রান্নাঘরে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে, C6H12O6, সেটাই বেসিক্যালি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি খাবার, যেটা তার শরীরে জমা করছে, তার কিছু অংশ সে ভোগ করছে, বাকিটা থেকে যাচ্ছে, এবং সেই খাবার খেয়ে সে ধীরে ধীরে সবুজ উদ্ভিদ বড় হচ্ছে, বা সবুজ উদ্ভিদ থেকে বাকি দেহে চলছে। তাহলে এখানে কি হলো? ট্রান্সফরমেশন হলো লাইট এনার্জি থেকে রাসায়নিক শক্তি। এইবার এই রাসায়নিক শক্তি যেটা গ্লুকোজের ফর্মে জমা হলো, সেটা আবার যখন এই সবুজ উদ্ভিদকে ভক্ষণ করছে, প্রাথমিক খাদ্য, সে ওটা ইনটেক করছে, গ্রহণ করছে। এবার ওটা গ্রহণ করে ও তার শরীরে, প্রাণী যে সচল, অর্থাৎ চলন এবং গমনে সক্ষম প্রাণী, সেই যে কাজগুলো, এই যে আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, এটা কি মেকানিক্যাল এনার্জি। এটা কোথা থেকে পাচ্ছি? আমার শরীরে
যে খাবার আমি খেয়েছি তার ফলে আমার শরীরে যে এনার্জি জমা হয়েছে সেই এনার্জিটাকে আমি ব্যবহার করছি। আর এটার ফলে কি তৈরি হচ্ছে? হিট তৈরি হচ্ছে, তাপ শক্তি তৈরি হচ্ছে। আর এই তাপ শক্তি যখনই তৈরি হয়ে গেল মানে পরিবেশে বেরিয়ে গেল। বোঝা গেল? আমি অনেকক্ষণ দৌড়ালাম, গরম লাগে তো, গরম হয়ে যায়, তার মানে কি তাপ শক্তি নির্গত হচ্ছে, বার্নিং হচ্ছে, অর্থাৎ যে রাসায়নিক শক্তি আমাদের শরীরে জমেছিল আমি মেকানিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য ওই রাসায়নিক শক্তির দহন হলো, হ্যাঁ, হয়ে তাপ শক্তি রূপান্তরিত হলো, যার ফলে আমি এই কাজটা করতে পারলাম। ট্রান্সফর্ম হলো আরেকটা। তাহলে দিস ইজ দ্য ট্রান্সফরমেশন। বোঝা গেল ফার্স্ট ল কিভাবে ইকোসিস্টেমের সঙ্গে সম্পর্কযুক্ত। সেকেন্ড ল কি বলো? শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তখন শক্তির উৎস থেকে স্থানান্তরের ফলে শক্তির সামান্য হ্রাস ঘটে। ইয়েস, অর্থাৎ শক্তি যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাচ্ছে, অর্থাৎ লাইট এনার্জি যদি প্রথম ধরি, সেখান থেকে যখন কেমিক্যাল এনার্জিতে মানে কনভার্সন হচ্ছে 100% দক্ষতায় কনভার্সন হয় না। আবার কেমিক্যাল এনার্জি থেকে যখন হিট এনার্জিতে কনভার্সন হচ্ছে 100%-তে হয় না, অর্থাৎ কিছু শক্তির অপচয় হয়। এইটাকেই বলা হয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অর্থাৎ শক্তির যখন রূপান্তর ঘটে পূর্ণ দক্ষতায় রূপান্তর হয় না। আর ইকোসিস্টেমে এইটাকেই বলা হয় ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বাস্তুতান্ত্রিক দক্ষতা লিন্ডেম্যান 10% সূত্র আবিষ্কার করেছিলেন। এটা একটা জেনারেল কনসেপ্ট, কিন্তু সব ইকোসিস্টেমে বা সব ফুড চেনে সব লেভেলে এই 10%টা কার্যকর হয় না। আমি যদি ওভারঅল ধরি তাহলে মোটামুটি একটা হিসাব পাওয়া যায়। তার মানে 100 ইউনিট যদি লাইট এনার্জি সূর্য থেকে নির্গত হয়, সেটা 10 ইউনিট সবুজ উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জমা হচ্ছে, মাত্র 10%। আবার সেখান থেকে যখন প্রাথমিক খাদক স্তরে যাচ্ছে সেখানে মাত্র 1 ইউনিট যাচ্ছে, অর্থাৎ তার 10%। বোঝা গেল? সরি 1 ইউনিট না, 0.1 ইউনিট, 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ মাত্র 10% এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়ার সময় যেতে পারে, বাকি 90% এনার্জি অপচয় হয়। এটা বললাম যে ভ্যারি করে, পরিবেশ টু পরিবেশ ভ্যারি করে, সময় টু সময় ভ্যারি করে, লেভেল টু লেভেল ভ্যারি করে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 10% আমরা পেয়ে থাকি। দিস ইজ কল্ড ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, বা যেটাকে বলে বাস্তুতান্ত্রিক দক্ষতা। এর সঙ্গে আমি আরেকটা কনসেপ্ট যেটাকে বলা হয় প্রোডাক্টিভিটি বা ইকোসিস্টেম প্রোডাক্টিভিটি, এটা অনেক সময় আলোচনা হচ্ছে। বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা, এটা আবার যেটাকে আমরা বলতে পারি মোট প্রাথমিক উৎপাদন, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। এগুলো পড়তে হবে কিন্তু, হ্যাঁ, সিলেবাসে স্পষ্ট উল্লেখ করা নেই, তাও কিন্তু পড়তে হবে। প্রোডাক্টিভিটিটা কি? প্রোডাক্টিভিটি হচ্ছে বেসিক্যালি বাস্তুতন্ত্রের কোনো একটি খাদ্য স্তরে যত পরিমাণ শক্তি অর্জিত হচ্ছে বা গৃহীত হচ্ছে বা আবদ্ধ হচ্ছে সেটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে সূর্যের যে আলোক শক্তি সেটাকে ব্যবহার করে সবুজ উদ্ভিদ তার প্রাথমিক খাদ্য স্তরে বা উৎপাদক স্তরে যে পরিমাণ শক্তি আবদ্ধ করছে সেটাকে বলা হয় গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এইবার এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির কিছু অংশ তো সবুজ উদ্ভিদ ভক্ষণ করে নাকি, তার নিজের কাজকর্ম চালানোর জন্য তো ব্যবহার করছে, শ্বসন প্রক্রিয়া এসে ব্যবহার করছে, মাইটোকন্ড্রিয়াতে দহন হচ্ছে এনার্জি, বাকিটা থেকে যাচ্ছে। সেই যে পরিমাণটা ব্যবহার করার পরে থেকে যাচ্ছে সেটাই হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কিন্তু সেকেন্ডারি স্তরে যাচ্ছে, সেকেন্ডারি কনজিউমার প্রাইমারি কনজিউমার লেভেলে যাচ্ছে, অর্থাৎ এটাকে ভক্ষণ করছে। এবার প্রাইমারি কনজিউমার স্তরে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, কারণ এটা খাদ্য স্তরের সেকেন্ড স্তর বা দ্বিতীয় স্তর। এরা আবার কিছুটা ভক্ষণ করছে, বাকিটা সঞ্চয় করছে, যেটা আবার গৌণ খাদক স্তরে যাচ্ছে, গৌণ খাদক স্তরে যাচ্ছে।
অর্থাৎ এ ভক্ষণ করার পরে যেটা ওর শরীরে থেকে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। বোঝা গেল? এই হচ্ছে ইকোসিস্টেম প্রোডাক্টিভিটি, এটাও পরীক্ষাতে অনেক সময় আসে। আর এই ট্রান্সফারের সময় কতটা যাচ্ছে সেটাই আমি এফিসিয়েন্সিতে আলোচনা করছি। বোঝা গেল? আচ্ছা, ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন সেটাও একটু দেখে রাখতে হবে। যদিও ওখানে কম্পোনেন্ট এন্ড ফাংশন বলেছে, ক্লাসিফিকেশনের কথাটা বলেনি, তথাপি একটু দেখে রাখবি। অর্থাৎ ফরেস্ট ইকোসিস্টেম, এই ল্যান্ড ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, তার মধ্যে আবার ল্যান্ডের মধ্যে ফরেস্ট ইকোসিস্টেম আছে, মাউন্টেন ইকোসিস্টেম আছে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম আছে, ওয়াটার ইনল্যান্ড ওয়াটার ইকোসিস্টেম আছে, তার মধ্যে অ্যাকোয়ারিয়াম ইকোসিস্টেম যেমন তেমন পন্ড ইকোসিস্টেম এগুলো আছে, হ্রদের বাস্তুতন্ত্র আছে, নদীর বাস্তুতন্ত্র আছে, তেমনি আবার জলাশয়ের অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আবার অনেক লিটোরাল, সাব লিটোরাল, হ্যাঁ, পেলাজিক এরকম আছে, বেন্থিক, একটু জাস্ট দেখে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে থার্মোডাইনামিক্স এর দুটো সূত্র ইকোসিস্টেমে ব্যবহৃত হয়। প্রথম সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারছি না, সূর্য থেকে আসছে, আবার শক্তিকে আমরা ধ্বংসও করতে পারছি না, আমরা শক্তির ব্যবহার করছি, তার ফলে শক্তির রূপান্তরই হচ্ছে, আমরা কিন্তু শক্তিকে ধ্বংস করতে পারছি না। এই যে অপচয় বলছি সেটাও কিন্তু তাপ শক্তি রূপে মহাশূন্যে ফেরত যাচ্ছে। আর 2 নম্বর বললাম যে শক্তির এই যে রূপান্তর সেটা 100% দক্ষতায় হচ্ছে না, যেটা আমরা ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বললাম। খাদ্য স্তরের এক স্তর থেকে আরেক স্তরে যখন শক্তি যাচ্ছে সেটা পূর্ণ দক্ষতায় যাচ্ছে না। লিন্ডেম্যান সেটাকে 10% হিসেবে দেখিয়েছিলেন, যেটাকে 10% ল অফ এনার্জি বলা হয়ে থাকে, ফ্লো। তো এবার বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ইউনিডিরেকশনাল, এটা আমরা জানি, অর্থাৎ একমুখী শক্তির প্রবাহ। পরীক্ষাতে আসে যে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ আলোচনা করো বা একমুখী শক্তির প্রবাহ আলোচনা করো, 10 নম্বরের কোশ্চেন থাকে। তখন আমাদেরকে যেটা বেসিক্যালি আলোচনা করতে হয়, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। প্রথমে আমরা ভূমিকাতে বলবো যে বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ, শক্তির উৎস সূর্য, এই শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না। বাস্তুতন্ত্রে সূর্য থেকে এই শক্তি প্রবেশ করে এবং আলটিমেটলি তাপ শক্তি রূপে মহাশূন্যে বিলীন হয়ে যায়। বাস্তুতন্ত্রে এই শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনে চলে বলে আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র বলে দেবো। দেওয়ার পরে এবার আমরা ইকোসিস্টেমের এনার্জি ফ্লোকে কতগুলো ধাপে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে প্রোডাকশন, বা উৎপাদন শক্তির। এখানে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিভাবে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে ব্যবহার করছে এবং সেটাকে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করছে সেটা আলোচনা করব। সেখানে আমরা ইকুয়েশনটাও ব্যবহার করতে পারি, সালোক সংশ্লেষের যে ইকুয়েশনটা আছে। তারপরে ট্রান্সফার অথবা ফ্লো। এবার বাস্তুতন্ত্রের এই শক্তি প্রবাহ বেসিক্যালি খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে হয় এবং উৎপাদক থেকে ক্রমশ প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এইভাবে শক্তি প্রবাহিত হয় এবং প্রতিটি স্তর থেকেই কিন্তু শক্তি অপচয় হয় এবং তাপ শক্তি রূপে নির্গত হয়ে মহাশূন্যে ফিরে যায়। সেই হিসাবে আমরা এখানে এনার্জি ফ্লো মডেল একটা আলোচনা করব। এনার্জি ফ্লো মডেল সব থেকে জনপ্রিয় মডেল হচ্ছে ওডামের ওয়াই শেপ এনার্জি মডেল। এই যে ওডামের যে ছবিটা, সেটা আমরা একটু দেখে নেই, সেটার সাপেক্ষে আলোচনা যদি করি তাহলে সব ব্যাপারটা সহজ হবে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে জি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা সরাসরি সূর্য থেকে যাচ্ছে। ওকে, সেখান থেকে কিছুটা অপচয় হচ্ছে, শ্বসনজনিত ক্ষয়, বাকিটা থেকে গেল এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা আমি একটু আগে বললাম এফিসিয়েন্সি আলোচনায়। এখান থেকেও কিছুটা শ্বসনজনিত ক্ষয় হচ্ছে, আলটিমেটলি এই উভয় শ্বসনজনিত ক্ষয় পরিবেশে মিশে যাচ্ছে, সেখান থেকে মহাশূন্যে ফেরত যাচ্ছে, ওয়াই শেপ। বোঝা গেল? এইবার এখান থেকে তাহলে এটা প্রাথমিক খাদক স্তর হলো, প্রাইমারি প্রডিউসার লেভেল, ঠিক আছে, সরি প্রডিউসার লেভেল হলো বা
খাদ্য স্তরের প্রথম স্তর। এবার এখান থেকে খাবার চলে যাচ্ছে প্রাইমারি কনজিউমার বা তৃণভোজী, তারপরে চলে যাচ্ছে কার্নিভোরস বা সেকেন্ডারি কনজিউমার্স, তারপরে চলে যাচ্ছে টারশিয়ারি কনজিউমার্স। এটা হচ্ছে মেইন ফ্লো। আর এখান থেকে আরেকটা ফ্লো বেরোচ্ছে ডিকম্পোজার্স বা বিয়োজক স্তরে। কারণ প্রতিটি জীবদেহ যে মারা যাচ্ছে বা তাদের যে রেচন পদার্থ সেগুলো পরিবেশে নিক্ষিপ্ত হচ্ছে, সেখান থেকে কিছু কিছু এনার্জি ডিকম্পোজার্স অর্থাৎ বিয়োজকদের মধ্যে প্রবেশ করছে। আরেকটা হচ্ছে কিছু জৈব পদার্থ এখান থেকে পরিবেশে সঞ্চিত হচ্ছে অ্যাজ এ জৈব পদার্থ হিসাবে। এই হচ্ছে ওডামের ওয়াই শেপ এনার্জি ফ্লো মডেল। এখানে আলোচনার সময় আমাদেরকে কিছু হিসেব নিকেশ দিতে হয়, অর্থাৎ এই যে 10% হিসাবে যেটা যাচ্ছে সেটা একটা হিসাব নিকেশ বলতে হয়, বললে আমার মোটামুটি কমপ্লিট হবে। তাহলে এনার্জি ফ্লো অফ ইকোসিস্টেমের প্রোডাকশন, ট্রান্সফারের মধ্যে আমরা ওটা আলোচনা করবো, আর কনজাম্পশন এটা আমরা ছোট্ট একটা প্যারাতে আলোচনা করব। অর্থাৎ প্রতিটি খাদ্য স্তরেই এনার্জি কিছুটা কনজাম্পশন হয়, অর্থাৎ জীব তার শারীরবৃত্তীয় কাজকর্ম করার জন্য এই এনার্জিটাকে ব্যবহার করে এবং আলটিমেটলি সেই এনার্জিটা তাপশক্তি রূপে মহাশূন্যে ফিরে যায়, যেটাকে বর্জন বলা হচ্ছে। অর্থাৎ প্রতিটি স্তর থেকে তাপশক্তি বেরিয়ে যাচ্ছে, মহাশূন্যে ফিরে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি এনার্জি ফ্লো মডেল, যেখানে আমরা প্রোডাকশন এখানে পাচ্ছি, প্রতিটি স্তর থেকে প্রতিটি স্তরে ট্রান্সফার সেটা দেখছি 10% ল হিসাবে, আর প্রতিটি স্তর থেকে শারীরবৃত্তীয় কাজকর্ম করার জন্য যে তাপশক্তি নির্গত হচ্ছে সেটাকে আমরা ওয়েস্টেজ অফ এনার্জি বা ইউজ অফ এনার্জি বা কনজাম্পশন অফ এনার্জি বলছি, যেটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে আবার মহাশূন্যে ফেরত চলে যাচ্ছে। বলো, আবার কারো কোনো যদি প্রশ্ন থাকে বলো। স্যার একটু মানটা দিয়ে বলেন তো। ভ্যালু ভ্যালু ওই জিপিপি এনপিপি এর মানটা দিয়ে একটু। আচ্ছা, আমি এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে, এখানে মোট আগত এখানে একটা ছবি আছে, মোট আগত সৌরশক্তি ধরা হচ্ছে 1,18,872 গ্রাম কিলো ক্যালোরি পার বর্গ সেন্টিমিটার পার ইয়ার। অর্থাৎ প্রতি বছর যদি ধরি যে 1,18,872 গ্রাম ক্যালোরি সৌরশক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি বছর জমা হচ্ছে, এইবার সেটা তার মধ্যে 1,18,761 গ্রাম ক্যালোরি অব্যবহৃত থাকছে, তার থেকে মাত্র 111 গ্রাম ক্যালোরি যেটা সবুজী কর্তৃক মোট উৎপাদিত হচ্ছে। অর্থাৎ সৌরশক্তি যেটা আসে তার খুব সামান্য অংশই কিন্তু সবুজ উদ্ভিদ গ্রহণ করে, এবং সেটা 1,18,800 মধ্যে মাত্র 111 গ্রাম ক্যালোরি। ঠিক আছে, এইটুকু সবুজ উদ্ভিদ ব্যবহার করছে, যেটা আমরা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হিসেবে ইকোসিস্টেমে পাচ্ছি। তারপরে তার 21% যেটা বলা হচ্ছে 23 ক্যালোরি, সেটা শ্বসনে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সেই জীবের শ্বসনে ব্যবহৃত হচ্ছে, যা তাদের বৃদ্ধি এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হচ্ছে। মোট উৎপাদনের 17% বা 15 গ্রাম ক্যালোরি প্রাথমিক খাদক স্তরে যাচ্ছে। ঠিক আছে, হিসাবটা জীব ভূগোল নিখিল কৃষ্ণ দে, সৌমেন্দু চ্যাটার্জি, এই বইটার থেকে আমি বলছি, যাদের কাছে বইটা আছে সেখান থেকে দেখে নিবি একবার। এইবার সেকেন্ড একটা তৃণভোজী স্তরে বা সেকেন্ড ট্রপিক লেভেলে যেটা যাচ্ছে 15 গ্রাম ক্যালোরি, তার মাত্র 3.4%, অর্থাৎ 3 গ্রাম ক্যালোরি ডেট্রিটাস অর্থাৎ পচন স্তরে যাচ্ছে, অর্থাৎ জীবদেহ মরে যাচ্ছে বা জীবদেহের অংশ বিশেষ রেচন পদার্থ নিক্ষিপ্ত হচ্ছে পরিবেশে, সেখান থেকে ডেট্রিটাস ফুড চেনে বেরিয়ে যাচ্ছে। বাকি 79.5% বা 70 গ্রাম ক্যালোরি যেটা থাকছে, তার মধ্যে মাত্র 4.5 গ্রাম ক্যালোরি ওদের পরিপাকের কাজে লেগে যাচ্ছে, আর মাংসাশী অর্থাৎ তৃতীয় স্তরে অর্থাৎ প্রাথমিক এই গৌণ খাদক স্তরে মাত্র 3 গ্রাম ক্যালোরি যাচ্ছে। 23 থেকে 3 কত পার্সেন্ট হচ্ছে? এই হিসাব নিকাশটা এই বই থেকে ব্যবহার করতে পারবি, এটা উদাহরণ হিসেবে ওখানে দিয়ে দিতে পারবি, আর ওডামের ওয়াই শেপ পিরামিডটাকে ব্যাখ্যা করবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা?
আচ্ছা, আমি যা আলোচনা করলাম কাজে লাগলো কি, সেটাই তো জানতে চাইছি। মানে 2 ঘন্টা ধরে আমি যে বকলাম, কোনো কাজে আসলো কি, কিছু হেল্প হলো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার তাহলে হয়েছে। তাহলে আমি খুশি হব আর 2 ঘন্টা ধরে বকলাম। স্যার বলো। বলছি স্যার, ইকোটোন আর ইকোক্লাইনের পার্থক্যগুলো একটু বলুন তো। আচ্ছা, ইকোটোন বেসিক্যালি যে অঞ্চলটা, পরিবর্তনশীল অঞ্চলটা, সেটাকে ইকোটোন বলা হচ্ছে। আর ইকোক্লাইন বলতে বেসিক্যালি একটা বাস্তুতন্ত্রের সঙ্গে আরেকটা বাস্তুতন্ত্রের যখন আমরা প্রবেশ করছি, তখন যে গ্র্যাজুয়াল চেঞ্জেস সেই চেঞ্জেসটাকে আমরা ইকোক্লাইন দিয়ে প্রকাশ করি। অর্থাৎ টেম্পারেচারের একটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়ন থেকে যদি টেম্পারেট রিজিয়নে যায়, টেম্পারেচার ক্রমশ পরিবর্তিত হচ্ছে। ট্রপিক্যাল রিজিয়ন থেকে যদি সাভানা রিজিয়নে যাই, তাহলে হিউমিডিটি ক্রমশ চেঞ্জ হচ্ছে। ইভেন প্ল্যান্ট হাইট, তার একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, একটা গ্র্যাজুয়াল ডিক্লাইন, সেখান থেকে ইকোক্লাইন। বোঝা গেল? ইনক্লাইন কথাটা ইনক্লাইনেশন থেকে এসছে। ওকে, খুব ছোট করে বললাম, এবার একটু বই পড়বি, তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবি। এরকম অনেক ছোট ছোট শব্দ আছে দেখবি, ওটা নিয়ে আমি তার ছোট ছোট যে টার্ম গুলো আছে, ইকোটোন, ইকোবায়োটোপ, ইকোক্লাইন, তারপরে ইকোস্ফিয়ার, এরকম অনেক ছোট ছোট টার্ম আছে, সেটা আমি তাহলে আরেকদিন ওটা নিয়ে বসবো। খুব ছোট ছোট টার্ম গুলোর মধ্যে পার্থক্য গুলো আলোচনা করবো। আগে ওভারঅল আলোচনাটা হয়ে যাক।